সরকার ভিতর থেকে ভালো বুঝবে যে তারা কতটা সময় তাদের প্রয়োজন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার একেবারে এটা হচ্ছে আমার একজন এদেশের নাগরিক হিসেবে আমার যে আপনার পর্যবেক্ষণ, সেখান থেকে আমার মনে হচ্ছে অন্তত ২ বছরের আগে এই নির্বাচনের কোনো পরিবেশ তৈরি করতে বোধহয় পারবে না। সরকারি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনে তো সবাইকেই নাম লেখাতে হয়েছে এবং তারা সবাই যে সেই দলে ছিল তাও কিন্তু নয়। ফলে অনেকেই চাপে পড়ে, আপনারা জানেন গেস্ট রুম কালচার ছিল, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে যে ক্যাম্পাসে যারা ফিরে আসবে, বৈধ ছাত্ররা ফিরে আসবে এবং তারা শুধুমাত্র শিক্ষার্থী পরিচয়ে ফিরে আসবে, অন্য কোনো রাজনৈতিক পরিচয়ে ফিরে আসবে না। আর এদের মাঝে যারা বড় ধরনের আপনার ধ্বংসাত্মক এবং হামলার কাজে যারা যুক্ত ছিল তাদের, বাট যারা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হয়নি তারা নিশ্চয়ই আমরা তাদেরকে ক্যাম্পাসে এসে তাদের শিক্ষা জীবন শেষ করতে দেওয়ার একটা পরিবেশ নিশ্চয়ই আমরা সৃষ্টি করব। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী। মিস্টার রব্বানীকে আপনারা সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমের বরাতে কম বেশি চিনে থাকবেন। এই ছাত্র আন্দোলনে তিনি তার নিজের দ্রোহের কবিতা, তার নিজের কর্মকাণ্ড, ছাত্রদের প্রতি তার পিতৃত্বসুলভ যে জায়গাগুলো ছিল, তার নানা এরকম ইতিবাচক নানা কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রশংসিত হয়েছেন এবং করিয়েছেন। মিস্টার রব্বানী, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনাকে সোশ্যাল মিডিয়ায় আবেগ আপ্লুত হতে দেখা গেছে শিক্ষার্থীদের পক্ষে এবং সেটা ভাইরাল হয়ে গেছে। এই যে স্পিরিটটা, মানে এটা মানে আপনার কখন থেকে এলো? দেখুন, আমি মনে প্রাণে একজন শিক্ষক, প্রায় 18 বছর শিক্ষকতা করি এবং জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের আলাদা একটা চরিত্র আছে। এটা একটা আবাসিক বিশ্ববিদ্যালয়ের ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যে নৈকট্য, এটা আমি মনে করি অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেশি। ফলে ক্লাসরুমের বাইরেও নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এবং জাহাঙ্গীরনগরের যে নানান অন্যায় এবং নানান ধরনের অনিয়মের বিরুদ্ধে যে আপনার জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে, সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাথে আমার একটি নৈকট্য আছে এবং শিক্ষার্থীদেরকে আমি আমার সন্তান তুল্যই মনে করি, আপনি যেমনটি বলেছেন। ফলে শিক্ষার্থীরা যখনই বিপন্ন বোধ করে, যখনই বিপন্ন হয়, যখনই নির্যাতিত হয় বা কোনো নির্যাতনের শিকার হয়, তখন আমি আসলে নিজের অজান্তেই আমার ভিতরে একজন ক্ষোভ তৈরি হয়, একটা ক্রোধ তৈরি হয়, আমি শিক্ষার্থীদের পাশে দাঁড়াই। এবারও এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন, সেই আন্দোলনটি শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল এবং নৈতিকভাবে আমি শুরু থেকেই আন্দোলনকে সমর্থন দিয়েছি, কারণ তারা একটা যৌক্তিক দাবিতে আন্দোলন করছিলেন। এরপর আপনারা জানেন জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যখন আসলে একটা নির্মম একটা নির্যাতন শুরু হয়েছিল, তখন একজন শিক্ষক হিসেবে, একজন অভিভাবক হিসেবে আসলে আমার মনটাই কেঁদে উঠেছিল। ফলে আমি যখন কথা বলেছি তখন যেমন আমার কান্না এসেছে, আমি আসলে পুরোটা সময় ধরেই আমি একদম একেবারেই ভীষণ বেদনার মাঝে ছিলাম, কষ্টের মাঝে ছিলাম এবং চেষ্টা করেছি আমার ছাত্রছাত্রীদেরকে সকল আক্রমণ, হামলা থেকে রক্ষা করবার জন্য। ফলে এবং আমার শিক্ষার্থীদের উপর নির্যাতন হয়েছে, পুলিশি নির্যাতন হয়েছে, বহিরাগতরা এসে জাহাঙ্গীরনগরে হামলা করেছে, আপনারা দেখেছেন। সারা দেশের শিক্ষার্থীদের ওপর প্রথমত হামলা হয়েছে, তারপরে যখন কারফিউর সময় যখন সেই শিক্ষার্থীদেরকে আবার গণগ্রেপ্তার করা হলো, তখন আসলে ভীষণভাবে আমি বিচলিত হয়ে পড়েছিলাম। আমি ভীষণভাবে বিপন্ন বোধ করছিলাম, কারণ আমার শিক্ষার্থীরাই যদি না থাকে তাহলে শিক্ষক হিসেবে আমার অস্তিত্ব টিকবে না। ফলে সেই জায়গা থেকে আমি খুবই বিপন্ন বোধ করেছি এবং আমার জায়গা থেকে আমি ভীষণ আবেগপ্রবণ হয়েই আমি শিক্ষার্থীদের রক্ষা করার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। কিন্তু সেই সময়টা আপনার সহকর্মীদের অনেককে দেখা গেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকতে। শিক্ষক হিসেবে এই বিষয়গুলোকে আপনার তখন কেমন লেগেছে? আমি একজন শিক্ষক হিসেবে এই বিষয়ে লজ্জিত, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি, আপনারা জানেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ধরনের চর্চা করি, যে ধরনের অ্যাক্টিভিজমের সাথে আমি জড়িত থাকি, সেখানে আপনারা খেয়াল করে থাকবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষকদের হয়তো দলীয় কোনো মতাদর্শ থাকতে পারে, কিন্তু লেজুর ভিত্তিক যে দলীয় রাজনীতি সেটা শিক্ষকদের থাকা উচিত নয়। এবং আমি আমার জাহাঙ্গীরনগরে আমি কখনই কোনো এই দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি শিক্ষকদের, সেটাকে আমি সমর্থন করি না। এবং আপনারা নিশ্চয়ই জানেন আমি সেখানে স্বতন্ত্রভাবে কথা বলি, স্বতন্ত্র নির্বাচন করি এবং স্বতন্ত্রভাবে আমি সিনেটর নির্বাচিত হয়েছি। এটা আমার সম্মানিত সহকর্মীদের একটা ভালোবাসার প্রতিফলন। ফলে শিক্ষকরা যখন দেখি দলীয় রাজনীতির কারণে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড়িয়ে যায়, শিক্ষার্থীদের স্বার্থ পরিপন্থী কাজে লিপ্ত হয়, এটা আমাকে ভীষণভাবে ব্যথিত করে এবং আমি এর জন্য ভীষণভাবে লজ্জিত।
এটা হওয়া উচিত নয়, কোনোভাবেই উচিত নয়। আপনি ইতিহাসের অধ্যাপক, ইতিহাসের নানা বাঁক, নানা অধ্যায়ের সাথে আপনি নিবিড়ভাবে পরিচিত। এই মুহূর্তে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশকে আগামীর বাংলাদেশটা ঠিক কোন পথে যাচ্ছে? আপনি জানেন পৃথিবীর ইতিহাসে যত বড় বড় বিপ্লব হয়েছে, রিভলিউশন হয়েছে, তারপরেই কিন্তু কাউন্টার রিভলিউশন বা প্রতি বিপ্লবের চেষ্টা হয়েছে বা কখনো কখনো হয়েছেও। ফলে আমাদের এই যে গণ অভ্যুত্থান, এটাকে আমি বিপ্লব বলবো না, ঠিক, এটা একটা গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানের পরবর্তী কাউন্টার কু হওয়ার অনেকগুলো চেষ্টা আমরা দেখেছি এবং এখনও সেই মানে সেই সংকট থেকে আমরা এখনও বেরিয়ে আসতে পারিনি। এখনও কাউন্টার কু হওয়ার কিছু কিছু এলিমেন্ট এখন অ্যাক্টিভ আছে। বিশেষ করে আপনারা জানেন এই মুহূর্তে আমাদের যে বড় কনসার্ন সেটি হচ্ছে সারা দেশের আমাদের যে অন্যান্য ধর্মাবলম্বীর আমাদের ভাই বোন যারা আছেন, যাদেরকে আমরা সংখ্যালঘু বলে আমরা চিহ্নিত করি, আসলে সংখ্যা দিয়ে কোনো জাতিগোষ্ঠীর পরিচয় নির্ধারণ হওয়া একেবারেই অনুচিত। এই বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সমান অধিকার আছে এই বাংলাদেশে। আমরা চাই সকল মানুষের সমান অধিকার নিয়েই বাংলাদেশ গড়ে উঠবে। ফলে এই বিপ্লব পরবর্তী সময়ের যে সংকটগুলো, সেই সংকটগুলো থেকে আমাদের প্রথমত বেরিয়ে আসতে হবে। সারা দেশে যে শান্তি শৃঙ্খলার অবনতি হয়েছে সেটা পুনরুদ্ধার করতে হবে। আমরা আজকে খেয়াল করেছি পুলিশ বাহিনী কাজে ফিরেছে এবং আমাদের ছাত্র জনতাও তারা মাঠে আছে, ছাত্ররা নানান কর্মকাণ্ডে তারা লিপ্ত আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মাঝে আমাদের এই যে গণ অভ্যুত্থান পরবর্তী যে সংকটগুলো, এগুলো হয়, এগুলো বাংলাদেশে হচ্ছে তা কিন্তু নয়। যেখানেই আপনার কোনো বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়েছে তারপরেই কিন্তু এই ধরনের কিছু ঘটনা ঘটে। ফলে এগুলোর থেকে আমরা শীঘ্রই বেরিয়ে আসব এবং আমি আশাবাদী। আমি এর আগেও বলেছি যে এই 24-এর এই প্রজন্মটি হচ্ছে দ্রুহ এবং বিপ্লবের প্রজন্ম। আমি একজন শিক্ষক হিসেবে আশা করব এবং তাদের কাছে আমি আহ্বান জানিয়েছি, সেটি হচ্ছে এই যেই আপনার অভ্যুত্থানটা হয়েছে, যে গণ আন্দোলনটা হয়েছে, এই গণ আন্দোলনটা যেন একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলনের দিকে যায়। কারণ এই গণ আন্দোলনের তো প্রয়োজনীয়তা আর থাকবে না, একটা বড় বিজয় তো এসেছে। সুতরাং এর পরবর্তীতে আমাদের যে কাজগুলো আপনার ধরেন একেবারে আমরা যদি একটা দীর্ঘ সময়ের পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে এই গণ আন্দোলনকে একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলনে পরিণত করতে হবে। কারণ আপনারা জানেন গত 15 বছরে সবচেয়ে বড় ক্ষতি যেইখানে হচ্ছে সেটি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হয়ে গেছে, আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। আপনারা জানেন পুলিশ আজকে বিপন্ন হয়ে গেছে। শুধুমাত্র কি পুলিশ তো একটি প্রতিষ্ঠান, শুধুমাত্র কি পুলিশ বিভাগেরই ক্ষতি হয়েছে? না, আপনি যদি প্রশাসনের দিকে তাকান, আপনি যে কোনো প্রতিষ্ঠানের দিকে তাকান, অর্থাৎ সবগুলো ইনস্টিটিউশনকে ধ্বংস করা হয়েছে। আমাদেরকে এই ইনস্টিটিউশনগুলোকে পুনরুদ্ধার করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যেটা ছিল একটা জনযুদ্ধ, সেটা কিন্তু ব্যাহত হয়ে গেছে, সেটা কোনো ব্যক্তি বা কোনো দলের হয়ে গেছে। সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমাদের রিক্লেইম করতে হবে, ফিরিয়ে আনতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা কী ছিল? ক্ষুধা, দারিদ্র্য এবং বৈষম্যমুক্ত একটি বাংলাদেশের স্বপ্নে নিয়েই কিন্তু 7.5 কোটি মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আমরা কি ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে পেরেছি? এখনও পর্যন্ত আমরা পারিনি। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, আমরা অনেক দূর এগিয়েছি, কিন্তু একই সাথে এই বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি দূর করতে পেরেছি? আমরা কি বৈষম্যমুক্ত করতে পেরেছি? ফলে শুধু প্রবৃদ্ধি হলেই হবে না, প্রবৃদ্ধির সাথে সাথে আমাদেরকে ইকুইটি অর্থাৎ সমতার বিধান করতে হবে, মানুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। আমি সেই স্বপ্নটি দেখছি যে একটি বুদ্ধিবৃত্তিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের সবগুলো প্রতিষ্ঠান ঘুরে দাঁড়াবে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ঘুরে দাঁড়াবে এবং আমাদের যে মানবিক মূল্যবোধ সেগুলো প্রতিষ্ঠিত হবে এবং তার মধ্য দিয়ে আমরা মনে করি একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে উঠবে এবং তার মধ্য দিয়ে আমাদের যে স্বপ্ন, এই 2024-এর এই গণ অভ্যুত্থানের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। ইতিহাসের আলোকে যদি আমরা বলি 52 থেকে 71, তারপরে স্বৈরাচার বিরোধী আন্দোলন, একটা গণতন্ত্রের পথে যাত্রার আকাঙ্ক্ষা, তো আজকে 53 বছর পরও স্বাধীনতার আমরা আবার বলছি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা। আসলে এই স্বাধীনতাকে এখন ধরে রাখার সবচেয়ে বড় উপায়টা কি? দেখুন, আমাদের যদিও আপনারা দেখেছেন যে গণতন্ত্র আমাদের দেশে প্রচলিত হয়েছিল, কিন্তু সেই গণতান্ত্রিক যে বিধি ব্যবস্থাগুলো সেগুলো আপনার ঠিকমতো গড়ে উঠতে পারেনি বা প্রতিষ্ঠিত হতে পারেনি। এবং আমরা গত 15 বছরে কি দেখছি, একটা সাংবিধানিক স্বৈরতন্ত্র আমরা দেখেছি, একটি কনস্টিটিউশনাল অটোক্রেসি আমরা দেখতে পেয়েছি। ফলে এখান থেকে বেরিয়ে আসতে হবে, জনগণের মত প্রকাশের যে স্বাধীনতা সেটা প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যদি এই বেসিক বিষয়গুলো আপনি না করতে পারেন, আপনি দেখেন গত বছরগুলোতে আমরা কি দেখেছি, সরকারের পক্ষ থেকে বড় বড় উন্নয়ন প্রকল্পের দেখেছি, আমরা বিজ্ঞাপন দেখেছি রীতিমতো। হ্যাঁ, বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে, বাংলাদেশে মেট্রো রেল হয়েছে, এগুলো অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ অর্জন, কিন্তু একই সাথে জনজীবনের দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা কি দেখেছি?
বাজার মূল্যের কী অবস্থা আমরা দেখেছি। জনগণের তো একেবারে নাবিশ্বাস উঠে গিয়েছিল। ফলে এই মুহূর্তে আমাদের বর্তমান যে সরকার আছে তাদের কাজ হবে আপনার অর্থনৈতিক পুনরুদ্ধার করা, জনজীবনের স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা এবং খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ যাতে নিরাপদে খেয়ে পড়ে বাঁচতে পারে সেটার আগে বিধান করতে হবে। এই বিধান না করে আপনি যদি বড় বড় প্রজেক্ট নিয়ে থাকেন, মানে মেগা প্রজেক্ট, মেগা করাপশন নিয়ে থাকেন, তাহলে সত্যিকারের উন্নয়ন সেটা তো আসবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে, এখন ফিরে আসতে শুরু করেছেন স্ব এলাকায়। বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের নেতাকর্মীরা, বিএনপির মহাসচিব যে অন্তর্বর্তীকালীন সরকার তাকে বলেছে যে নির্বাচনের দ্রুত একটা প্ল্যাটফর্ম তৈরি করতে। এটাকে আপনি কোন চোখে দেখেন? চূড়ান্ত বিচারে আমাদের নির্বাচনের দিকে যেতে হবে, কেমন? কারণ আমরা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা এটা এখনও বিশ্বাস করি। ফলে এবং সেই গণতান্ত্রিক, আপনারা জানেন যে নির্বাচনের আগে একটা কথা আসতো, সেটা হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। ফলে এই মুহূর্তে জরুরি হচ্ছে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার করা, দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা, কারণ দেশের অর্থনীতি কিন্তু আসলে খুব ভালো অবস্থায় নেই। দেশের অর্থনীতি পুনরুদ্ধার করা এবং জনজীবনের স্বস্তি ফিরিয়ে নিয়ে এসে একটা স্টেবল পরিস্থিতি ক্রিয়েট করতে হবে। তারপরে গিয়ে আমাদের নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমি কোনোভাবে বিশ্বাস করি না যে দ্রুততার সাথে নির্বাচন দিয়ে আবারও যেন পুরনো কায়দায় কেউ ফেরত আসতে পারে, সেই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হবে যেই পরিবেশে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক বিধিবিধানগুলো সক্রিয় হবে এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে। তার মধ্যে দিয়ে সত্যিকারের জনগণের প্রতিনিধিত্বমূলক একটি সরকার গড়ে তুলবে। আপনার দৃষ্টিতে এই অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম কতটা সময় ধরে থাকা উচিত? দেখুন, এটা আসলে আমি বাইরে থেকে অতটা বলতে পারবো না। এটা সরকার ভিতর থেকে ভালো বুঝবে যে তারা কতটা সময় তাদের প্রয়োজন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, আমার একেবারে এটা হচ্ছে আমার এদেশের নাগরিক হিসেবে আমার যে আপনার পর্যবেক্ষণ, সেখান থেকে আমার মনে হচ্ছে অন্তত 2 বছরের আগে এই নির্বাচনের কোনো পরিবেশ তৈরি করতে বোধহয় পারবে না। এটা আমার পর্যবেক্ষণ। আমরা ফিরছি আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনি যখন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একেবারেই জড়িয়ে গেলেন, তখন আপনারই একজন সহকর্মী তার দপ্তর থেকে তৎকালীন প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে আলোচনার তৈরি করলেন এবং আন্দোলনকে এক ধাপ এগিয়ে দিলেন বলা যায়। সেই সময় আপনার শিক্ষকরাই আবার নানাভাবে মানে একটা সিন্ডিকেট ডেকে কিভাবে তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় তার বিরুদ্ধে, সেরকম একটা প্রক্রিয়া আমরা দেখতে পেলাম। এখন কি মনে হচ্ছে সেই শিক্ষকরা কোথায় এবং ভবিষ্যতে তাদের অবস্থানটা কি হবে? দেখুন, আন্দোলন চলাকালীন সময় আসলে নানানজন নানাভাবে তাদের প্রতিবাদ জানিয়েছে, রিয়াকশন জানিয়েছে এবং যে শ্রদ্ধেয় সহকর্মী সেই ছবিটি নামিয়েছেন সেটা ছিল তার আন্দোলনের একটা অংশ। এবং যথারীতি যারা সেই স্বৈর শাসনের পক্ষে ছিলেন তারা তো এটার বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়েছিলেন। এখন নিশ্চয়ই তারা তাদের ভুল বুঝতে পারছেন, কারণ সত্যিকার অর্থে এদেশের ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো শক্তি কখনো টিকতে পারেনি। আমরা 52-তে দেখেছি, আমরা 69-এ দেখেছি, আমরা 71-এ দেখেছি, আমরা 90-এ দেখেছি। ফলে ছাত্র জনতার যেই আপনার চেতনা, সেই চেতনার সাথে শিক্ষক হিসেবে আমাদেরকে মিলে যেতে হবে। ছাত্র জনতার চেতনার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা শিক্ষক হিসেবে দাঁড়িয়ে থাকবো, এটা আসলে হতে পারে না, সেটাই প্রমাণিত হয়েছে। এখন আমি একই সাথে আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আসলে ছাত্র এবং শিক্ষকদের নিয়ে। আপনারা জানেন যে শিক্ষার্থীরা এখন ক্ষুব্ধ আছে, অনেক শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ উত্থাপন করছেন। আমি দৃঢ়চিত্তে বলতে চাই এই আন্দোলন সহ বিগত দিনে শিক্ষার্থীদের বিরুদ্ধে যদি নিপীড়নমূলক কোনো কর্মকাণ্ডে কোনো শিক্ষক যুক্ত হয়ে থেকে থাকেন, অবশ্যই তাদেরকে প্রচলিত বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি আমার শিক্ষার্থীদের বলতে চাই, গণহারে শিক্ষকদেরকে যেন শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে না দেওয়া হয় এবং শিক্ষকদেরকে যেন গণহারে শিক্ষার্থীদের প্রতিপক্ষ না ভাবা হয়। কারণ ওই শিক্ষকদের মাঝেও তো অনেক শিক্ষক আছেন যারা সত্যিকারের শিক্ষকতায় তারা বিশ্বাস করেন, সত্যিকারের শিক্ষক হয়ে উঠবার চেষ্টা করছেন। সেই বিষয়টি মাথায় রেখে আমাদেরকে ক্যাম্পাসকে আবার বিনির্মাণ করতে হবে এবং ক্যাম্পাস বিনির্মাণের মূল শর্তটি হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক। সেই সম্পর্কটি আমাদের পুনরুদ্ধার করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যারা করতেন, একটা বড় অংশকেই দেখা গেছে ছাত্রলীগের সাথে, কারণ ক্ষমতায় যারা থাকে তাদের সংখ্যাটা এইভাবে বড় করেই দেখা যায়। তো তাদের মধ্যে 4th স্টেজ 3rd স্টেজেরও অনেক কর্মী আছে। তো এখন তো অনেকেই শঙ্কায় আছে তারা ক্যাম্পাসে ফিরলে তাদের নিরাপত্তা কী হবে। তাদের ক্ষেত্রে আপনার চিন্তাভাবনাগুলো কি? মানে যারা একটু নিরীহ ছাত্রলীগ ছিল
মানে তাদেরও তো একটা প্রশ্ন থাকে যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় খুলে গেছে, আমরা কিভাবে আমাদের লেখাপড়াটা কন্টিনিউ করব। আমরা এই বিষয়ে সতর্ক আছি, কারণ আপনারা জানেন যে জাহাঙ্গীরনগরে একটা সমন্বয় কমিটি কাজ করছে, শিক্ষক শিক্ষার্থীদের একটা সমন্বয় কমিটি, কারণ এই মুহূর্তে জাহাঙ্গীরনগরের কোনো প্রশাসন কাজ করছে না, ফলে এই সমন্বয় কমিটির মধ্য দিয়ে শিক্ষার্থীরাই কিন্তু জাহাঙ্গীরনগরের এই মুহূর্তে নিরাপত্তা বিধান করছে এবং কিভাবে ক্যাম্পাসকে পূর্বের অবস্থায় ফিরে নেওয়া যায় সে বিষয়ে আমরা কাজ করছি। আমরা যেটা মনে করি সেটি হচ্ছে যে আপনি ঠিকই বলেছেন যে সরকারি ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনে তো সবাইকেই নাম লেখাতে হয়েছে এবং তারা সবাই যে সেই দলে ছিল তাও কিন্তু নয়, ফলে অনেকেই চাপে পড়ে, আপনারা জানেন গেস্ট রুম কালচার ছিল, তাদেরকে নির্যাতন করা হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে সেই ছাত্রলীগের আমি বলবো ক্ষমতাসীন যারা ক্ষমতা থাকে তারা সবাই এই প্র্যাকটিসটাই করে, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের মিছিলে নিয়ে যেতে হয়েছে। ফলে সেই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের শিক্ষার্থীরা, আমরা যারা সমন্বয় করছি তারা এগুলো বিবেচনায় রাখবো। আমরা একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে ক্যাম্পাসে যারা ফিরে আসবে, বৈধ ছাত্ররা ফিরে আসবে এবং তারা শুধুমাত্র শিক্ষার্থী পরিচয়ে ফিরে আসবে, অন্য কোনো রাজনৈতিক পরিচয়ে ফিরে আসবে না। আর এদের মাঝে যারা বড় ধরনের আপনার ধ্বংসাত্মক এবং হামলার কাজে যারা যুক্ত ছিল তাদের তো বিচারের মুখোমুখি হতে হবে, বাট যারা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত হয়নি তারা নিশ্চয়ই আমরা তাদেরকে ক্যাম্পাসে এসে তাদের শিক্ষা জীবন শেষ করতে দেওয়ার একটা পরিবেশ নিশ্চয়ই আমরা সৃষ্টি করব। আপনার জন্ম জামালপুরেই বেড়ে উঠেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ধরি, এর পেছনের ছোট করে একটু জানতে চাই আপনার ইতিহাসটা, জীবনের কথা। আমার জন্ম জামালপুর জেলার মাদারগঞ্জ থানায়, আমি একদম গ্রামেই বড় হয়েছি, গ্রামের স্কুলে পড়াশোনা করেছি। এরপর আপনারা জানেন জামালপুরে একটি কলেজ আছে, বড় কলেজ, আশিক মাহমুদ কলেজ, সেই কলেজে আমি আমার ইন্টারমিডিয়েট পর্যায়ে পড়াশোনা করেছি এবং সেখান থেকে এসে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বড় হয়েছি। আমার একটা সৌভাগ্য, সেটা হচ্ছে আমি একেবারেই সত্যিকারের একটি গ্রামে বড় হয়েছি এবং সেই গ্রামে গ্রামের পাশেই আমার নানা বাড়ি। আমার নানা বাড়ির পাশেই আবার দুটি হিন্দু পাড়া আছে, মদকপাড়া আছে, ঘোষপাড়া আছে, পালপাড়া আছে এবং আমার যেহেতু মামাদের পাশাপাশি তারা, ফলে তাদের সবাইকে আমি মামা ডাকি এবং তারা আমাকে ভাগ্নে ডাকে, ফলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাঝে আমার বড় হয়ে ওঠা এবং আমি মনে প্রাণে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশের স্বপ্ন দেখি এবং আমি ভিতরে এটা লালন করি। আমি এমন একটা গ্রামের মানে কল্পনা করি যে গ্রামে মন্দির থাকবে, মসজিদ থাকবে, গির্জা থাকবে, সকল ধর্মের, সকল বর্ণের, সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করবে, এরকম একটি দেশ, এরকম একটি গ্রাম, এরকম একটি সমাজ আমার স্বপ্ন। আপনি তো কলেজ পর্যন্ত ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, তারপরে কিন্তু এই পরিচয়ে বিশ্ববিদ্যালয়ে এসেও পদপদবি গ্রহণ করতে পারতেন। আপনি ছাত্রলীগটা ছাড়লেন কেন? কলেজে এসে আমার কাছে মনে হয়েছে যে রাজনীতিটা হয়ে গেছে, আপনার কলুষিত হয়ে গেছে, এখানে অস্ত্রের ঝনঝনানি আছে। আমি আমার কলেজে কয়েকটা সংঘর্ষ দেখার পরে আমি আসলে রাজনীতি ছেড়ে দিয়েছি। এরপরে বিশ্ববিদ্যালয়ে এসে আমি একজন সাংস্কৃতিক কর্মী হয়ে যাই। সাংস্কৃতিক কর্মী হিসেবে আমার সকল কর্মকাণ্ড পরিচালনা করেছি। আর যখন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি তখন আমি আগেই বলেছি, দৃঢ়ভাবে বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কোনো দলীয় লেজুরভিত্তিক রাজনীতির সাথে জড়িত থাকা উচিত নয়। তার দলীয় মতাদর্শ থাকতে পারে, দলীয় রাজনীতির সাথে সরাসরিভাবে কোনো শিক্ষক জড়িত থাকতে পারেন না। আপনি যে ছাত্র আন্দোলনে ছিলেন, এর প্রেক্ষিতে আপনাকে কি কোনো হুমকি ধামকির মধ্যে পড়তে হয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসক? একেবারে না, কারণ আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রামের ইতিহাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফলে আমি খুবই শ্রদ্ধা জানাই আমার সকল সহকর্মীদেরকে। আপনারা জানেন আমি সকল বিষয়ে খুবই সোচ্চার থাকি, কিন্তু কখনোই কারো থেকে আমি কোনো হুমকি বা এগুলো পাইনি, বরং আমরা একটা শান্তি আন্দোলনের মাঝেও আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে সেখানে থাকি। এটা নিয়ে আমি গর্বিত, জাহাঙ্গীরনগরের এই চরিত্র নিয়ে আমি গর্বিত। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? আসুন আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি। এই দেশ আমাদের সকলের। এই গণঅভ্যুত্থান পরবর্তী সারা দেশে যে বিশৃঙ্খলা চলছে, আমরা সবাই সবার জায়গা থেকে সতর্ক হই এবং শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধারে আমরা প্রশাসনকে আমরা সহায়তা করি এবং ওই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার কাজে হাত দিই এবং ছাত্রদের উদ্দেশ্যে যেটি বলতে চাই, এই গণ আন্দোলনকে আমরা একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলনে রূপান্তরিত করি, যাতে করে আমরা সত্যিকার একটা মেধাভিত্তিক একটি সমাজ গড়ে তুলে একটি সুন্দর আগামী গড়তে পারি। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নন্দিত অধ্যাপক, ইতিহাস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।